কথাবন্ধু অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পাঠ করব তাসলিমা নাসরিনের লেখা উপন্যাস শোধ এর 14তম পর্ব। গল্প পাঠে আমি অনন্যা, আপনাদের বন্ধু। পরের মাসে ঘটনা ঘটে। ঋতুস্রাবের দেখা নেই। 2 সপ্তাহ যায়। মাথা ঘোরানো, বমি হওয়া শুরু হয় সেই আগের মতো। আমার বলতে হয় না, হারুনি আমার সকলের বমি হওয়া লক্ষ্য করে আমাকে জড়িয়ে ধরে আবেগে থরথর কাঁপে। কি ব্যাপার, হয়েছে কি? এভাবে ধরে আছো কেন? হারুনকে সরিয়ে দিতে চেষ্টা করি। বুঝতে পারছো না? আমি নিশ্চিত তোমার বাচ্চা পেটে। ধুত, আমার মনে হয় না। কাল নিশ্চয়ই বাজে কিছু খেয়েছি, তাই বমি হচ্ছে। মোটেও না। এ মাসে মাসিক হয়েছে তোমার? কি জানি, এত মনে থাকে না কোনো মাসে কি হয়েছে। হারুন মিষ্টি হেসে আমাকে চুমু খেয়ে বলে, তুমি হলে ছোট্ট খুকি, কখনো কিছুর হিসেব রাখতে পারো না। হ্যাঁ হারুন, আমার মতো হিসেব যদি তুমি রাখতে পারতে। মনে মনে বলি। অনেক অনেক দিন পর হারুন আমাকে ভালোবেসে জড়িয়ে ধরে। অনেক অনেক দিন পর হারুন তার অফিসের ব্যস্ততা, পারিবারিক ব্যবসায়িক সাফল্য ব্যর্থতা ভুলে আমাকে জড়িয়ে রাখে বুকের উষ্ণতায়। অনেক অনেক দিন পর হারুনের তুষ্ট, তৃপ্ত, সুখী মুখে স্বস্তির হাসি ফোটে। আমার চোখ ভিজে ওঠে তার জন্য করুণায়। কত দীর্ঘ দিন হারুনের খাঁচায় আমি বন্দী ছিলাম। আমার বাবা, মা, বোন, বন্ধু যা কিছু আছে আমার নিজের, সব থেকে আমাকে নিষ্ঠুরভাবে দূরে রেখেছিল হারুন। হারুন অনুমান করতে পারত এসব মেনে নেয়ার মেয়ে আমি নই। হারুন আমার ব্যক্তিত্বের কোনো খবরই রাখেনি বিয়ের আগে, তা তো নয়। 4 দেয়ালের মধ্যে পুরে রাখলেই সে কি করে ভাবল আমি আমার নিজস্বতা বিসর্জন দিয়ে মাথা পেতে বরণ করে নেব সে যা আদেশ করে তা? হারুন অনুমান করতে পারত গর্ভপাত করানোর জন্য যেভাবে কেঁদেছিলাম, যদি সত্যিকার ওই গর্ভ হারুনের হয়ে থাকে তাহলে আমি তাকে কোনোভাবেই ক্ষমা করব না। কি করে ভেবেছে ও তার সকল নিষ্ঠুরতা আমি নীরবে মেনেছি? কি করে সে ভাবতে পেরেছে আমাকে অপদস্থ করার, অপমান করার শোধ আমি কোনোদিনও নেব না? আমার করুণা হয় হারুনের জন্য। সে অনুমান করতে পারত এই যে শ্বশুরবাড়ি সবার জন্য রান্না করেছি, সবার যত্ন আত্তি করেছি, এই যে যা অভ্যেস নেই করেছি, ঘুমটা মাথায় মাথায় গোবরওলা গবেট মেয়ে মানুষের মতো দিন যাপন, এই যে সাহিত্য, সংস্কৃতি, দর্শন, বিজ্ঞান, আদর্শ বা বিশ্বাস, যা কিছু আমার গত জীবনের অর্জন, সব বিসর্জন দিয়ে এই যে জীবন হারুন আমাকে উপহার দিয়েছে, সে জীবনের স্বপ্ন আমি কখনো দেখিনি। পরস্পরের প্রতি বিশ্বাসে, ভালোবাসায় আমি একটি সুখী দাম্পত্য জীবন চেয়েছিলাম। ব্যক্তি স্বাধীনতা যেখানে ক্ষয় হয় না, নিস্তাহীনতা যেখানে বাসা বাঁধে না, যেখানে কেবল গড়ে ওঠা আছে, ভেঙে পড়া নেই, যেখানে সততা ও সাহস নিয়ে দুটি জীবনের এগিয়ে চলা আছে, পিছিয়ে যাওয়া নেই, যেখানে কেউ কারো গতিরোধ করে না, যেখানে বৈষম্যর এক ফোঁটা স্থান নেই, যেখানে কেবল কোন্দল নেই, কলহ নেই, আছে সহমর্মিতা, সহানুভূতি। হারুন গায়ের জোরে আর বিয়ের জোরে আমার সব স্বপ্ন ছত্রখান করেছে। কি করে হারুন ভাবে আমি এর শোধ নেব না? কি করে সে ভাবে আমাকে চরম লাঞ্ছনা করে ধূলিসাৎ করে দেবে সে, আর আমি মাথা পেতে বরণ করে নেব সব নির্মমতা, নিষ্ঠুরতা, অন্যায়, অশোভন সব আচরণ? হারুন ভেবে দেখতে পারত আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছি কোনো বন্দি জীবন যাপন করার জন্য নয়, থালা বাসন ধোয়া, বাসন মাজার আর মশলা বাটার জন্য নয়, শ্বশুরবাড়ির লোকদের রসনা তৃপ্ত করার জন্য আমি জন্ম নেইনি। এত ব্যর্থ জন্ম আমার নয়। দীর্ঘ 1 বছরের দুঃসহ জীবন কাটাবার পর এই প্রথম আমার গর্ভের ধন নিয়ে হারুনের উচ্ছ্বাস আমাকে সাফল্যর স্বাদ দিল। কোনো ক্ষোভ, কোনো কষ্টের আগুন আমাকে আর পোড়ালো না। হারুন তক্ষুনি একটি শিশিতে করে নিজে আমার পেচ্ছাপ নিয়ে যায় ধানমন্ডি ক্লিনিকে পরীক্ষা করতে। ফিরে আসে বিরাট এক ফুলের তোড়া নিয়ে।
আমার হাতে তোড়া দিয়ে তোরা আমার হাতেই থাকে। হাওন আমাকে পাজা কোলা করে নৃত্য শুরু করে, যে নৃত্যের আশায় বসেছিলাম একদা। হারুন ঘরময় কেবল নয়, বাড়িময় নেচে বেড়ায়। শাশুড়ি বাতের ব্যথা নিয়ে উঠে আসেন, কি হলো বলে। এত হইচই কেন? কেন নয়, হারুন সোল্লাসে জানিয়ে দিল ঝুমুরের বাচ্চা হবে। হারুনকে কোনো কিছু নিয়ে এত উচ্ছ্বসিত হতে বাড়ির কেউ দেখেনি। কারো চোখ কপালে, কেউ হা হা হাসছে। শাশুড়ি সোভান আল্লাহ বললেন বেশ কবার। মুখে তার মধুর হাসি। হারুন বলল, আজ পোলাও মাংস রান্না করুন আম্মা। হারুনের আম্মা গা ম্যাজ নিয়েই রান্নাঘরে গিয়ে পোলাও, মাংস, কালিয়া যত রকম পদ তার পক্ষে সম্ভব রান্না করতে লেগে গেলেন। হারুন সেদিন অফিসে বলে দিল সে আসছে না। কেন আসছে না? সুখবর, তাই আসছে না। সুখের দিনে অফিসে তার মন বসবে না। হাবিবের হাতে 2000 টাকা দিয়ে হারুন বলল, আলাউদ্দিনে যত মিষ্টি আছে, যত ফুল আছে বাজারে নিয়ে এসো। হাবিব গাড়ি নিয়ে চলে গেল আনতে। উচ্ছ্বাস ওর মধ্যেও। হারুন যা কখনো করেনি, আমাকে বাড়ির সবার সামনে চুমু খেলো। বারবার বলল, আমার লক্ষ্মী বউ, আমার সোনা বউ। এতদিনে সবার চোখ পড়ল আমার ওপর। এতদিনে আমি যে কিছু পারি, আমি যে এই বংশের বাতি জন্ম দেওয়ার মতো বিশাল একটি কাজ করে ফেলতে পারি, তা যেন হঠাৎ করে জানল সবাই। ফুলে ঘর ভরে গেল। আত্মীয় স্বজন কাছাকাছি যারা ছিল হারুনের তলবে চলে এলো। মিষ্টি খাওয়ার ধুম চলল। কেউ কেউ বলল, বাচ্চা হওয়ার পর লোকে মিষ্টি খাওয়ায়, এই তো দেখছি সব আগে ভাগে। হারুন এটুকুতে ক্ষান্ত নয়। হাবিবকে দিয়ে হারুনের অফিসে, হারুনের বাকি আত্মীয়দের বাড়িতে, এমনকি ওয়ারির বাড়িতে, নুপুরের গ্রিন রোডের বাড়িতে মিষ্টি পাঠালো। সারাদিন হারুনের ব্যস্ততা আমাকে নিয়ে। বন্ধুদের ফোন করে করে সুখবর দিচ্ছে সে বাবা হচ্ছে। কুমুদ ফুপু মিষ্টি পেয়ে নিজে চলে এলেন। চেঁচিয়ে বলতে লাগলেন, হারুনের সব কিছুতে বাড়াবাড়ি, মনে হচ্ছে ও আজই বাবা হয়ে গেছে। বাচ্চা মাত্র পেটে এসেছে, হতে দে বাচ্চাকে বাবা। 9 মাসে কি কম বিপদ আপদ যায়? কি করবি যদি 3 মাসে গর্ভপাত ঘটে? কুমুদ ফুপু উদ্বিগ্ন, বাড়ির উৎসব দেখে আরও উদ্বিগ্ন। এই উৎসবের মধ্যে দোলন এসে উপস্থিত। আনিস আসেনি, ওর ভীষণ ব্যস্ততা, তাই আসতে পারেনি। সুমাইয়ার খিদে মুখে দোলন মিষ্টি ঢুকাতে ঢুকাতে বলল, সুমাইয়ার আব্বু টিলার উপর একটি বাড়ি ভাড়া নিয়েছে। ব্যবসা খুব ভালো হচ্ছে। দিন রাত ব্যস্ততা ওর, চট্টগ্রাম থেকে নড়ার সময় নেই। হাসানের চিকিৎসা কেমন হচ্ছে, ওর যত্ন ঠিকমতো হচ্ছে কিনা এসব নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল, তাই চলে এলাম। সুমাইয়ার আব্বু বারবার আমাকে বলে দিয়েছে 1 সপ্তাহ পরেই যেন চলে যাই। সংসার ফেলে বেশি দিন কি আর বাইরে থাকা যায়? তা ঠিক, যায় না, আমি বলি। আরও 2জন লোক আছে সঙ্গে, জাহাজে মাল আনা নেয়ার ব্যবসা। বুদ্ধি না থাকলে এমন ব্যবসা কেউ করতে পারে না। সুমাইয়ার আব্বুর মতন বুদ্ধিমান কেউই করতে পারে। আমি বাড়ির সবাইকে বলে রেখেছিলাম, ও যদি একবার কাজে নামে তাহলে ওর সঙ্গে পেরে উঠতে কেউ পারবে না। দেখলে তো? বাহ, তোমার ভাগ্য ফিরে গেল দোদন। কি যে বলো ভাবি, শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমাকে আলাদা থাকতে হবে ভাবলে খুব কষ্ট হয়। সুমাইয়ার আব্বু ঢাকা থেকে এলেই শ্বশুর বাড়ি যাব। হারুন রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়েছে, জোরে গান বাজছে। কণিকার হৃদয় বাসনা পূর্ণ হলো। হারুন বারবার করে চালাচ্ছে। আমি কণিকার সঙ্গে হৃদয় বাসনা পূর্ণ হওয়ার গান গাইতে থাকি। হারুন যখন আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে বুকের লাল দাগগুলোয়, তার বিশ্বাস তার ওই চুমুতে অ্যালার্জি দাগগুলো মিলিয়ে যাচ্ছে। বিকেলে হারুন বলল, তোমার বন্ধু সেবতীকে নেমন্তন্ন করো রাতের খাবার খেতে, আমাদের সঙ্গে একসঙ্গে খাবে। শুধু সেবতী কেন, ওর স্বামীকেও বলো। হারুন সেবতী আর সেবতীর স্বামীকে নিজে গিয়ে বাড়িতে নেমন্তন্ন করে এলো। সেবতীর যে এখন প্রয়োজন আরও বেশি করে সে হারুন বোঝে। হারুনের সঙ্গে একসঙ্গে বসে আমার খাওয়ার সুযোগ হয় না। হারুন হাবিব শ্বশুর ইত্যাদি পুরুষদের খাইয়ে পরে আমাকে খেতে হয়। এখন হারুন কেন, অন্য পুরুষের সঙ্গে এক টেবিলে বসে খেতে বসেছি আমি। অবশ্যই প্রথম এ বাড়িতে। শাশুড়ি রান্না করা পোলা মাংস খেতে খেতে খাবার টেবিলের আড্ডা জমে উঠল।
সেবতীর হাসপাতাল, হারুনের ব্যবসা, আনোয়ারের এনজিও প্রসঙ্গে যাবার আগে হারুন সুখবরটি দিল। সেবতী উত্তেজনায় লাফিয়ে ওঠে। এতক্ষণ খবরটি লুকিয়ে রাখা হয়েছে কেন শুনি? হারুন বলল, খবরটি আজই সে পেয়েছে। ঘটা করে সেবতীকে সুখবরটি জানানোর জন্যই এই আয়োজন। হারুন ভাই ছেলে চান না মেয়ে? সেবতী জিজ্ঞেস করে। একটি সুস্থ সন্তান চাই, ছেলে হোক মেয়ে হোক, হারুন বলে। শাশুড়ি পাতে পাতে মাংস তুলে দিচ্ছিলেন। বললেন, আল্লাহ যা ইচ্ছে করেন তাই দেবেন। সেবতী শাশুড়ির কথায় হেসে উঠে বলে, এক্স গিয়ে এক্সের সঙ্গে মিলবে নাকি ওয়াইয়ের সঙ্গে তা কারো ইচ্ছায় হয় কিনা জানি না, সম্ভবত কারো ইচ্ছেই নয়। ছোটবেলায় ওপেন টু বায়োস্কোপ খেলতে গিয়ে সেবতী আমার দিকে তাকিয়ে বলে, জানো তো, ওই যে দুজন মেয়ে দাঁড়ায় দু হাত উঁচু করে আর ছড়া বলতে থাকে, ওদের হাতে তল দিয়ে 20টি মেয়ে লাইন করে যেতে থাকে, 6টির শেষ লাইন হচ্ছে, তাকে দিব মুক্তার মালা, ব্যাস সামনে যে মেয়ে পড়ে তাকেই দু হাতে ধরতে হয়। সেই এখন একজনের সঙ্গে। এ কি কারো ইচ্ছে হয়েছে? হয়নি। এ খেলা, খেলার সঙ্গে খেলার মধ্যেই নির্বাচন হয়। পোলাও খেলে আমার বমি বমি লাগে। পোলাও মাংস রেখে গতকালের পটল দিয়ে পাতলা ঝোল করে রাধা ইলিশ মাছের তরকারি নিই। দেখে হারুন চেঁচিয়ে ওঠে, কি ইলিশ খাচ্ছ যে, তোমার এতে অ্যালার্জি হয়তো। অ্যালার্জি হলে হিস্টাসিন খেয়ে নিও, সেবতী বলে। হিস্টাসিন দিয়ে গেছি তো, ব্যান্ডেজের কারণে হাসানের পা চুলকোয়, ওকে হিস্টাসিন দিয়েছি, আছে রানুর কাছে। খেতে বসেও ডাক্তারি, আনোয়ারের কনুয়ের গুঁতো খায় সেবতী। খেতে খেতে আফজালের কথা ওঠে, হারুনই ওঠায়। আপনার এক ভাই থাকতো তো? থাকতো কি, এখনও আছে। ঢাকায় দেখলাম ওর মন বসছে না, পাঠিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ায়। ওখানে বোনের কাছে থাকুক। ঢাকায় কি আর শিল্পীদের কদর আছে? ছবি বেশ ভালো আঁকে, বিদেশে হয়তো নাম হবে। সেবতীর সঙ্গে চোখাচোখি হয় চকিতে। চোখ নামিয়ে নেয় ও, জল খায় 2 গ্লাস। অপ্রস্তুত সেবতী। ঠোঁটে আমার মুচকি হাসি। কোথায় আমি অপ্রস্তুত হব হয় সেবতী, কোথায় আমার পিলে চমকাবে চমকায় সেবতীর। সেবতীর অনুমান করার ক্ষমতা নেই আফজালের সঙ্গে কোনো রকম সম্পর্ক আমার হয়েছে। হঠাৎ একটুখানি দুলে উঠি। অস্ট্রেলিয়ায় চলে যাবার আগে আফজাল আবার ফাঁস করে দেবে না তো ঘটনা? আমার বাচ্চা পেটে আসার খবর ও নিশ্চয়ই পাবে। পেলে একবার কি ও ভাববে যে এ ওর বাচ্চা? সম্ভবত না, কারণ ওর সঙ্গে এ মাসে কটা দিন আমি মিলেছি। হারুনের সঙ্গে তার চেয়ে বেশি মিলেছি আমি। সুতরাং ভেবে নেবে এ বাচ্চায় তার কোনো অংশ নেই। খেতে খেতে আমি একটি উড়ো চিঠির কথা ভাবি। এমন কি হতে পারে আফজাল হারুনকে উদ্দেশ্য করে লিখল, আপনার বউয়ের সঙ্গে আমার এই হয়েছে সেই হয়েছে? না, আমি ভাবনাটি দূর করি। ভাবনাটি একটি পটলের সঙ্গে গিলে ফেলি। ভাবনাটি আবার ইলিশের একটি কাঁটার সঙ্গে গিয়ে তালুতে আটকায়। কাঁটাকে সাবধানে তুলে ফেলে দিই কাঁটার ফেলার পিরিচে। পিরিচ থেকে কাঁটা চলে যাবে আবর্জনার ঝুড়িতে। আফজাল আপাদ মস্তক প্রেমিক। ও যখন আমার শরীর স্পর্শ করে, ওর হাতে হাতের আঙুলে ভালোবাসা থাকে। একটি মেয়েই বুঝতে পারে পুরুষের কোন স্পর্শে ভালোবাসা আছে, কোন স্পর্শে নেই। সেই স্পর্শ একই রকম আলতো হোক। ভালোবাসা মানুষকে আরও বেশি মানুষ করে, শাপথ করে না। যে মানুষ সত্যিকার ভালোবাসে না, সেই লিখতে পারে উড়ো চিঠি, সেই জ্বালাতে পারে আগুন, সেই পারে বুনতে ধ্বংসের বীজ। আফজাল আমাকে ভালোবেসে স্পর্শ করেছে আমার সর্বাঙ্গ, চুমু খেয়েছে আমার প্রতি লোম কূপে। মৈথুন শেষে পাশ ফেরে শয়নি, আমাকে জড়িয়ে ধরে আবেগে তীর করে ভালোবেসে কেঁপেছে বলেই কি না জানি না, আমার মনে হতে থাকে ও আর যাই কিছুই করুক, যাকে ও ভালোবেসেছে, ভালোবেসে যার ছবিও এঁকেছে, তার ক্ষতিও করবে না। কোনো দিন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বা সিডনির কোনো বাগানে কোনো সোনালি চুলের নীল চোখের কোনো সুন্দরী দেখা পেলে ও হয়তো ভালোবাসবে। একদিন ওর ঘরে আমার ছবিগুলো দেখে সেই রূপসী হয়তো জিজ্ঞেস করবে, ওকে? আফজাল বলবে, উপরতলার বউ। ওকে বলেছিলাম, ওইখানে যেও নাকো, তুমি কথা বলো নাকো উপরতলার যুবকের সাথে। তারপর নীলাঞ্জনা জিজ্ঞেস করবে, তারপর উপরতলার বউ চলে গেছে উপরতলায়।
গিয়ে ওই যুবকের সঙ্গে কথা বলেছে। যুবক তাকে নগ্ন করেছে। কোথায় এখনো? 7 সমুদ্র 13 নদীর ওপারে। এভাবেই আমি বেঁচে থাকবো আফজালের স্মৃতিতে। আফজাল হয়তো আমার নামটিও একদিন ভুলে যাবে। একদিন হয়তো ও গুলিয়ে ফেলবে কোনটি সুরঞ্জনা, কোনটি ঝুমুর। আফজালের জন্য কি আমার মায়া হচ্ছে? নিজেকে আমি প্রশ্ন করি, নিজেকেই উত্তর দিই, না, হচ্ছে না। ওর সঙ্গে আমার আর দেখা হবে না। ও আমাকে বলেছিল হারুনকে তালাক দিয়ে ওর সঙ্গে যেন পালিয়ে যাই, ওকে বিয়ে করি। সম্পর্ক আরও দীর্ঘ করলে ও আরও তাড়া দিত। ভালো যে আমার প্রয়োজন ফুরিয়েছে। হারুনকে তালাক দিয়ে ওর কাছে গেলে কি এমন ভালো হতো? আফজাল আমাকে বিয়ে করবে, বিয়ের পর সন্দেহ করবে নিশ্চয়ই আমি অন্য কারোর সঙ্গে মিশছি। হারুনের স্ত্রী থাকাকালীন যদি আফজালের সঙ্গে সঙ্গমে জড়াতে পারি, তবে আফজালের স্ত্রী হবার পরও নিশ্চয়ই আমি অন্য কোনো পুরুষের সঙ্গে জড়াবো। খাওয়া শেষে আনোয়ারকে নিয়ে হারুন বৈঠক ঘরে বসে রাজনীতি, ব্যবসা ইত্যাদি নিয়ে কথা বলে। শাশুড়ির পানির বাটা থেকে 2টো পান নিয়ে সেবতী আর আমি আসি শোবার ঘরে। দুজনে বিছানায় পা তুলে বসি। আলোচনা আগত সন্তান। সেবতী বলে, জিতে গেলে তো? হ্যাঁ গেলাম। কি দেবে বলো? কি চাও? বন্ধুত্বটুকু কখনো নষ্ট হতে দিও না, এই চাই। সেবতীর উপদেশ, প্রথম 3 মাস স্বামীর সঙ্গে সহবাস চলবে না। আমি হেসে উঠি। স্বামীর সঙ্গে সহবাস চলবে না, অন্য কোনো পুরুষের সঙ্গে চলবে তো? তা চলবে। আমি ডাক্তার হিসেবে গ্যারান্টি দিতে পারি অন্য পুরুষের সঙ্গে সহবাসে কোনো ক্ষতি নেই। তুমুল হাসির রোল। এবার ধীরে সেবতীর একটি হাত হাতে নিয়ে আমি বলি, তোমার দেব সত্যি চলে যাচ্ছে? সেবতীর কপালে ভাঁজ পড়ে আফজালের প্রসঙ্গে। দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি চাই না ও থাকুক এ বাড়িতে। গলা চেপে বলি, কেন? সেবতী ফিসফিস করে বলে, অসহ্য অসহ্য। ওর হাতে চাপ দিয়ে বলি, কেন অসহ্য? সেবতীও গলার স্বর চেপে বলে, জানো তো আমি এখন আলাদা ঘরে ঘুমোই। সেদিন গভীর রাতে হঠাৎ শব্দ শুনে চমকে উঠি। দেখি আফজাল পুরো ন্যাংটো হয়ে আমার বিছানায় শুতে এসেছে। আমার কাপড় চোপড় টেনে খুলে নিচ্ছে। কি বলবো? বলতে বলতে সেবতীর গা শিউরে ওঠে। ছি ছি ছি, আমি ওকে ধমকে তাড়ালাম ঘর থেকে। তা কেন? তুমিই তো বলেছিলে মাঝে মাঝে ইচ্ছে করে ওর সঙ্গে। আমার কথা শেষ হয় না। সেবতী বলে, বলা আর করা 2 জিনিস, বুঝলে ঝুমুর? আমি আনোয়ারের উপর রাগ করে বলেছি, যত হোক আমি তো আফজালের ভাবি। একবার ভেবে দেখেছে আনোয়ার যদি টের পেত ভাইয়ের কাণ্ড? ভাইয়ের জন্য সে কি না করেছে। অস্ট্রেলিয়া যাবার ব্যবস্থা তো আনোয়ারই করে দিয়েছে। ওর কি নিজের সাধ্য ছিল যাওয়ার? আমি সেবতীর দিকে অবাক তাকিয়ে থাকি। ও দম ফেলে ফেলে বলে যায়, আমিও চাই না এ বাড়িতে ও থাকুক। আনোয়ারকে এখনও ঘটনা জানায়নি। জানলেও আফজালকে আর আস্ত রাখবে না। আমাদের স্বামী স্ত্রীতে যা কিছু হয় স্বামী স্ত্রীতে হয়। আমরা দুজনে পরস্পরের উপর এত নির্ভর করি। যৌনতা এই সম্পর্কে না থাক, বন্ধুত্ব তো আছে। এরকম বন্ধু কি আমি শত খুঁজলেও পাবো? আমি আফজালকে কোনো রকম সুযোগ দিতে চাই না আমার সংসারে এতটুকু অনিষ্ট করার। সেবতীর শেষ দিকের কথাগুলোয় আমি আর মন দিই না। ওকে থামিয়ে বলি, বমি বন্ধ হওয়ার জন্য কি কোনো ওষুধ খাবো? সেবতী বলে, কালও আমাকে ওষুধ দিয়ে যাবে, কিছু কিছু আয়রন ট্যাবলেটও দিবে। আমার ভাবনার কিছু নেই, এগুলো সব ফ্রি স্যাম্পল। রাতে হারুনের নিবিড় আলিঙ্গনে শুয়ে হঠাৎ আমার সেবতীর জন্য বড় মায়া হতে থাকে। জানি না কেন বাহুতে ঠিক যেভাবে আফজাল হাত বুলিয়ে দিত ঠিক সেভাবে হাত বুলোচ্ছিলাম। ভাবছিলাম আফজাল ঠিক এভাবে হয়তো সেবতীকে বুলিয়ে দিতে পারত। সেবতী ভালো না লেগে পারত না। হারুন বলে, দেখলে তো দেখলে তো? চমকে ওঠে। দেখলে তো, গা চুলকোচ্ছে তো? বলেছিলাম ইলিশ মাছ খেও না, গা চুলকোবে, গায়ে লাল লাল দাগ পড়বে। হেসে বলি, ভেবো না তো এত। হারুনের মন ইলিশ মাছে ফেলে রাখতে আমি সত্যি সত্যি কিছুক্ষণ গা চুলকোই। হারুন আমার চুলকানোর জায়গাগুলোতে নরম করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আনোয়ার লোকটি বেশ ভালো। কি বলল? বলল তারও একটি বাচ্চার শখ, কিন্তু সেবতী এখন মোটে বাচ্চা চাইছে না।
সে বোধে পোস্ট গ্র্যাজুয়েশন করবে। এই মুহূর্তে বাচ্চা হলে ওর আর লেখাপড়া হবে না, তাই। তাই কি? হ্যাঁ তাই। আমার যখন ঘুমে চোখ লেগে এসেছে তখনই রাতের শুদ্ধতা ভেঙে মিহি কান্নার শব্দ আমাকে সজাগ করে। কে কাঁদে এত রাতে? পা করে ঘর থেকে বেরিয়ে শুনি দোলনের ঘর থেকে আসছে শব্দ। ওর বিছানার কাছে গিয়ে দাঁড়াই। বালিশে মুখ গুজে কাঁদছে ও। পিঠে একটি হাত রাখি ওর। দোলন, কাঁদছো কেন? কান্না থামে। অনেকক্ষণ ও কোনো উত্তর দেয় না। কাঁদছো কেন? কি হয়েছে? দোলন ওভাবে শুয়ে থেকে বলে, সুমাইয়ের আব্বুর জন্য খুব কষ্ট হচ্ছে। কেন? একা একা থাকছে, আমাকে ছাড়া ওর ভালো লাগে না। এখন কে তাকে রেঁধে খাওয়াবে? আমার হাতে রান্না ছাড়াও খেতে পারে না কিছু। আমার সঙ্গে না ঘুমালে ওর ঘুম হয় না। দোলনের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলি, আনিসকে বলো চলে আসতে, নয়তো তুমি চলে যাও। দোলন ঝট করে উঠে বসে। কি বলছো ভাবি? আমি কি করে যাব? হাসানের এই অবস্থা রেখে আমি কি করে যাব? হাসানের সেবা যত্ন তুমি কি ভেবেছো রানু পারবে? ওই থানকুনি পাতাটি কি কিছু পারে দেখেছো কখনো? ও তো কেবল কাঁদতে পারে। কাঁদলে কি হাসান ভালো হয়ে উঠবে? রানু না পারুক, আমরা তো আছি। বাড়িতে এতগুলো মানুষ, সবাই তো যত্ন করছি হাসানের। সান্ত্বনা দিই দোলনকে। দোলন ফুপিয়ে উঠল বলতে গিয়ে যে হাসান দোলনকে ডেকে নিজে বলেছে ওর নাকি একেবারে যত্ন হচ্ছে না। ওর মনে হচ্ছে না ফুসফুস থেকে পানি সরানো হয়েছে। ওর মনে হচ্ছে বাম পা ওর কোনোদিন জোড়া লাগবে না, ভিতরে ঘা হয়ে গেছে। দোলনকে শান্ত করে শুইয়ে দিয়ে আমি যখন ঘরে ঢুকি, হারুন নাক ডাকছে। অনেক রাত, আমার ঘুম আসে না। জানলায় একা দাঁড়িয়ে থাকি। বাগান থেকে হাসনা হেনা ফুলের ঘ্রাণ ভেসে আসছে। লম্বা শ্বাস টেনে হাসনা হেনার ঘ্রাণ নিতে থাকি। এই ফুলের গন্ধে সাপ আসে। সাপ রাতে পেঁচিয়ে থাকে গাছের গুড়ি। ইচ্ছে করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আমিও বাগানে ওই সুগন্ধের পাশে শুয়ে থাকি। আপনারা এতক্ষণ শুনছিলেন তাসলিমা নাসরিনের লেখা উপন্যাস সৌদের 14তম পর্ব। আমার গল্পটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।